ঝট করে ভেঙে গেল ঘুম। টেলিফোনের ঘন্টা। সঙ্গে সঙ্গে শুনলুম ঘরের দেওয়াল ঘড়িটা চিৎকার করছে। তন্দ্রাকাতর চোখ না খুলেই একে একে গুনলুম রাত 12টা। আরো দুটো শব্দ এলো কানে, বজ্রের গর্জন আর বৃষ্টির পতন। নিজের ডাক্তারি জীবনকে ধিক্কার দিতে দিতে ধর্মর করে উঠে বসলুম বিছানার উপরে। এই শরীরাক্ত দুপুর রাত্রি, নিশ্চয়ই কোনো রোগী। হ্যালো ডাক্তার। হ্যাঁ ডাক্তার ডাক্তার ডাক্তার, শিগগির আসুন, শিগগির। কোথায়? আমার বাসায়, 7 নম্বর 7 স্ট্রিট। অসুখটা কি? আমি এখনই মারা যাবো ডাক্তার, আমার দম বন্ধ হয়ে আসছে, আমি আর কথা বলতে পারছি না, শিগগির আসুন, শিগগির ডাক্তার। আর কোনো সাড়া নেই। রিসিভারটা রেখে দিয়ে কি করব ভাবতে লাগলো। জানালার উপরে শোনা গেল দমকা ঝোড়ো বাতাসের কড়াঘাত, কিন্তু শেষটা যাওয়াই স্থির করলো। গাড়ির ভিতর থেকেই টর্চের আলো ফেলে আবিষ্কার করলুম 7 করিসেন স্ট্রিটের 7 নম্বর। একখানে পুরানো ছোটখাটো দোতলা বাড়ি, প্রত্যেক জানালা এমনকি সদর দরজা পর্যন্ত ভিতর থেকে বন্ধ। দরজা জানালার ফাঁক ফাঁক দিয়ে দেখা যাচ্ছে না একটি মাত্র আলোক রেখাও। এত রাত্রে ড্রাইভারের ঘুম ভাঙায়, নিজে এসেছি গাড়ি চালিয়ে। ব্যাগটা পাশ থেকে তুলে নিয়ে রাস্তায় গিয়ে নামলো। এ কি রাস্তা না বেগবতী স্রোতস্বতী! কল কল করে ছুটন্ত জল ধাক্কা মারছে হাঁটুর উপর পর্যন্ত উঠে। যেদিকে তাকাই চিহ্ন নেই জনপ্রাণীর। এ যেন মানুষের পৃথিবীই নয়। কেবল মানুষ কেন, পথচারী কুকুর বিড়াল এবং রাত্রির পেচক বাদুড়াও যেন আজকে এই পৃথিবী ছেড়ে পলায়ন করেছে কোথায় কেউ জানে না। কেবল দীপ্ত নেত্র গ্যাস পোস্টগুলো পায়ের তলায় নিজেদের অভাবিত প্রতিবিম্ব দেখে দাঁড়িয়ে আছে স্তম্ভিতের মতো। কি কনকনে ভিজে বাতাস! ও বৃষ্টি না নৈশ প্রেতিনীদের পায়ের মলের শব্দ। শীতে কাঁপতে কাঁপতে 7 নম্বর বাড়ির কাছে গিয়ে সদর দরজার কড়া নাড়তে লাগলুম সজোরে। হঠাৎ খুলে গেল দরজাটা। বাড়ির ভিতরটাও অন্ধকার। কে দরজা খুললে দেখবার জন্য টর্চ ব্যবহার করল, কিন্তু কারোকেই আবিষ্কার করতে পারলুম না। ভাবলুম বোধহয় কোনো অন্তপুরিকা এসে দরজা খুলে দিয়েই তাড়াতাড়ি আবার ভিতরে চলে গিয়েছেন। কিন্তু কি মুশকিল, এরা ডাক্তারকে ডাক দিয়েছে অথচ বাড়ির ভিতরে একটা লণ্ঠন পর্যন্ত জ্বেলে রাখেনি। অন্ধকারেই বাড়ির ভিতরে 2-4 পা এগিয়ে গলা তুলে বিরক্ত ভাবে বললুম, মানুষের চোখ অন্ধকারে চলে না, একটা আলো দেখাবার ব্যবস্থা করুন। আলো নেই, আলো দেখাবার লোকও নেই। টর্চ জ্বেলে এগিয়ে আসুন, ডান দিকে সিঁড়ি, দোতলায় উঠে বাঁ দিকের প্রথম ঘরেই রোগীকে দেখতে পাবেন। কে কথা কইছে? কোথা থেকে কথা কইছে? চারিদিকে টর্চের আলো ফেলতে লাগলো। সামনে দেখা গেল কেবল একটা সরু পথ, তার উপরে ছাদ, 2 পাশে 2 দেওয়াল। কোথাও মানুষের ছায়া পর্যন্ত নেই। যে কথা কইলে সে নিশ্চয়ই আমাকে দেখতে পেয়েছে, নইলে আমার টর্চের উল্লেখ করতো না। কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছি না কেন? ডাক্তার ডাক্তার, নির্বোধের মতো দাঁড়িয়ে রইলে কেন? উপরে এসো, উপরে এসো।
অপার্থিব কণ্ঠস্বর আসে যেন খুব কাছ থেকে, আসে যেন বহু দূর থেকে। বুকের কাছটা ছমছম ছমছম করতে লাগলো। সদর দরজাকে সশব্দে নাড়া দিয়ে আচম্বিতে বাড়ির ভিতরে ঢুকে পড়ল বৃষ্টির কাদা জল মাখানো খানিকটা দমকা হাওয়া। নিজের দুর্বলতায় নিজেই লজ্জিত হয়ে সামনের দিকে এগিয়ে চললুম। ডান দিকে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো এবং উঠতে উঠতে সবিষয়ে লক্ষ্য করলুম সিঁড়ির প্রত্যেক ধাপে জমে রয়েছে প্রায় 1.5 ইঞ্চি পুরো ধুলো। সেই ধুলোর উপরে নেই একটি মাত্র পদচিহ্ন। যেন বহু কালের মধ্যে এই সিঁড়ির উপর দিয়ে কোনো মানুষই ওঠানামা করেনি। আর একটা ব্যাপার অনুভব করলাম, আমার চারিদিক ঘিরে যেন কোনো মৃত বা জীবন্ত অদৃশ্য বিভীষিকার ধারণাতীত উপস্থিতি। যেন আমার প্রত্যেক পদক্ষেপ লক্ষ্য করছে তার জাগ্রত চক্ষুহীন দৃষ্টি। থেকে থেকে আমার গা এমন শিউরে শিউরে উঠতে লাগলো যে আবার থমকে দাঁড়িয়ে পড়ে ভাবতে লাগলো, অতঃপর এই অস্বাভাবিক বাড়ি ত্যাগ করে আবার বাইরে বেরিয়ে যাওয়া উচিত কিনা। ডাক্তার, কত মরার হার নিয়ে চেড়ে রাতের পর রাত কাটিয়েছ, কত পচা গলা মরা দেহ কেটে কেটে ডাক্তারি পাস করেছো, তবু তুমি ভয় পাচ্ছ কেন? আমি ভয় পাইনি, কিন্তু তুমি কাঁপছো। ঠান্ডা হাওয়ায় আমার শীত করছে। কারোর হাসি শোনবার জন্য আমি এখানে আসিনি, আমি এসেছি রোগী দেখতে। উত্তম, ভিতরে এসো দরজা খুলে। দরজায় ধাক্কা মারলুম, খুলল না। দেখতে পাচ্ছ না দরজায় বাইরে থেকে শিকল তোলা আছে? তাই বটে। শিকল নামিয়ে ঠেলা মেরে দরজা খুলতে ভিতর থেকে বেগে বেরিয়ে এলো যেন হিমালয়ের তুষার মাখানো বাতাসের একটা ঝটকা। ঠক ঠক করে কাঁপতে কাঁপতে আবার পিছিয়ে এলো। এসো এসো, আর দেরি করো না, আমার দম বন্ধ হয়ে আসছে, আমি আর কথা কইতে পারছি না। ডাক্তার, ডাক্তার। নিজেকে সামলে নিয়ে ঘরের ভিতরে গিয়ে দাঁড়ালো। ঘুটঘুট করছে অন্ধকার, নাকে লাগলো গলিত সবের দুর্গন্ধ। সেটা আমলে না এনে টর্চ জ্বালবার উপক্রম করতে। আলো জ্বেলো না ডাক্তার, আলো জ্বেলো না। কেন? আতঙ্কে আঁতকে উঠবে, মূর্ছিত হয়ে পড়ে যাবে। এখানে কোনো পাগল কি লুকিয়ে লুকিয়ে আমার সঙ্গে কথা কইছে, না কেউ আমার সঙ্গে প্র্যাকটিক্যাল জোক করতে চায়? কি আশ্চর্য! আলো না জ্বাললে আমি রোগীকে পরীক্ষা করব কেমন করে? তবে জ্বালো আলো। ময়লা চাদরে মোড়া বিছানার উপরে নিশ্চেষ্ট ভাবে পড়ে রয়েছে একটা সুদীর্ঘ দেহ। দেখলে বোঝা যায় সেটা অনেক দিনের পুরাতন মৃতদেহ, অথচ পচে বা গলে যায়নি। কিন্তু কি ভীষণ তার মুখমণ্ডল! ভুরু দুটো উঠে গিয়েছে কপালের অনেকটা উপরে, এবং 2 কোটরের মধ্যে চক্ষু দুটো যে কত নিচে তলিয়ে গিয়েছে দেখতেই পাওয়া যায় না। এমন ভাবে সে মুখ্য বেদান করে আছে যে দেখলেই বুকটা ছ্যাঁত করে ওঠে। এবং সবচেয়ে ভয়ানক দৃশ্য হচ্ছে তার মুখ গহ্বরের ভিতর থেকে কিলবিল করতে করতে বেরিয়ে আসছে সার বেঁধে পোকার পর পোকা। স্তম্ভিত নেত্রে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল। হে ভগবান, এই কি আমার রোগী? ডাক্তার, ডাক্তার, এ জম যন্ত্রণা সইতে পারছি না যে, শিগগির এসো। দেখতে পাচ্ছ না আমাকে আক্রমণ করছে দলে দলে নরকের কীট। এই পোকাগুলোকে তাড়িয়ে দাও, এই পোকাগুলোকে তাড়িয়ে দাও। উফ! বেশ বুঝতে পারলুম সেই রোমাঞ্চকর অমানসিক কণ্ঠস্বরটা বেরিয়ে আসে ওই হাঁ করা মুখ বিবরের ভিতর থেকেই। এবং তারও চেয়ে অদ্ভুত ব্যাপার এই যে মুখের ভিতর থেকেই কণ্ঠস্বর নির্গত হচ্ছে বটে, কিন্তু একটুও নড়ছে না মূর্তির অষ্টাধর। স্তম্ভিত ভাবের ভিতর দিয়ে কেটে যেতে লাগলো মুহূর্তের পর মুহূর্ত। তারপর চোখের সামনে স্পষ্ট দেখলুম মৃতদেহটা টলমল করতে করতে উঠে বসছে আস্তে আস্তে। কিন্তু তার উঠে বসবার ভঙ্গি দেখলে মনে হয় যে যেন নিজে উঠে বসছে না, কেউ যেন তাকে ধরে ধরে তুলে বসিয়ে দেওয়ার চেষ্টা করছে। তার মাথাটা পড়েছে কাঁধের উপর লুটিয়ে, আর তার হাত দুটো করছে ঝলঝল। কিন্তু যে তাকে তুলে বসাতে চায় সে কোথায়? সে কোথায়? সে যে একেবারেই অদৃশ্য।
আচম্বিতে মৃতদেহটার কাঁধের উপরে লটকে পড়া মুন্ডুটা ধীরে ধীরে সিধে হয়ে উঠল এবং ধীরে ধীরেই আমার দিকে তার দৃষ্টিহীন চক্ষু কোটরের অনেক তলা থেকে চকচক করতে লাগলো যেন দুটো রাঙা আগুনের ফিনকি। হঠাৎ যেন একটা বিদ্যুৎ প্রবাহে কেটে গেল আমার সমস্ত আচ্ছন্ন ভাব। এক লাফে ঘরের ভিতর থেকে বেরিয়ে ক্রমে উঠে কি পড়ি এমনভাবে সশব্দ নেমে এলুম নিচের দিকে এবং সঙ্গে সঙ্গে পিছনে ছুটে এলো সেই অলৌকিক কণ্ঠস্বর, ডাক্তার 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 ডাক্তার। দিন তিনেক পরে সাহস সঞ্চয় করে এক সকালে কৌতূহলী মনে আবার হাজির হলুম 7 নম্বর সাতকড়ি সেন স্ট্রিটে। দেখলুম বাড়ির সদর দরজায় তালা দেওয়া এবং বাড়ির দেওয়ালে ঝুলছে ভাড়াপত্র। এই বাড়ি ভাড়া দেওয়া যাইবে। অবাক হয়ে ভাবছি এমন সময় পিছন থেকে শুনলাম, ডাক্তারবাবু এখানে কেন? ফিরে দেখি আমারই পরিচিত লোক, এই অঞ্চলেই তার বাসা। দিন তিনেক আগে এই বাড়িতে এক রোগী দেখতে এসেছিলাম, কিন্তু আজ দেখছি সদরে তালা দেওয়া। ডাক্তারবাবু বাড়ি ভুল করেছেন, এ বাড়ি আজ 1 বছর ধরে খালি পড়ে আছে। বাড়িখানার ভারী বদনাম, কেউ নিতে চায় না। এ বাড়ি শেষ ভাড়াটা কে? ভুবনেশ্বর বাবু। তিনি এখন কোথায়? পরলোকে। এই বাড়িতেই তিনি মারা যান? হ্যাঁ, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ায় হঠাৎ তিনি মারা পড়েন। তার আত্মীয় স্বজন কেউ ছিল না, পাড়ার লোকেরাই উদ্যোগী হয়ে সৎকারে ব্যবস্থা করে। কিন্তু পরলোকেও কি টেলিফোন যন্ত্রের ব্যবস্থা আছে? কারণ ভুবনেশ্বর বাবু তারপরেও বার কয়েক আমার সঙ্গে সংযোগ স্থাপন করেছিলেন। প্রতি শনিবারেই রাত 12টায় ফোনের ঘন্টা বেজে ওঠে। ডাক্তার ডাক্তার ডাক্তার, শিগগির এসো ডাক্তার, শিগগির। ভুবনেশ্বর বাবু আজও আমাকে ডাকাডাকি করেন কিনা জানি না, কারণ এখন শনিবার রাত্রে টেলিফোনের ডাকে আমি সাড়াই দিই না। আমি সৈকত, মাস্টার্স পাশ করে বসে আছি। এখনো কোনো চাকরি হচ্ছে না। টিউশন করে পকেট খরচ চালাচ্ছি আপাতত টুকটাক। সেই সাথে চাকরির আবেদন করেই যাচ্ছি। সেদিনও রোজকার মতো ঘরে বসে মোবাইল ঘাঁটছি। হঠাৎ কে যেন বাইরে থেকে ডাক দিল, দাদা চিঠি, চিঠি নেন চিঠি। দরজার বাইরে যেতেই দেখলাম ডাক পিয়ন। দাদা সৈকত সরকার আপনি? একটা চিঠি ছিল, রিসিভ করে এখানে একটা সাইন করে দিন। হ্যাঁ হ্যাঁ, আমি সৈকত সরকার, দিন সাইন করে দিচ্ছি। চিঠিটা খুলেই তো আমি খুশিতে আত্মহারা। এটা তো অ্যাপয়েন্টমেন্ট লেটার। এটা সরকারি কলেজের প্রভাষক হিসেবে যোগদান করার চিঠি। আগামী সপ্তাহের মধ্যেই জয়েন করতে হবে। সবাইকে খুশির খবরটা দিলাম, আর আমি নিজেও অনেক খুশি। কিন্তু আমাকে নিয়োগ দেওয়া হলো একটু দূরে একটা মফস্বল এলাকায়, নয়নপুর সরকারি কলেজে। তো পরের দিনই কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ নতুন রাস্তাঘাট, নতুন জায়গা, আর থাকার বন্দোবস্তও করতে হবে, তাই আগেই বেরিয়ে পড়লাম। কলেজে পৌঁছে সবার সাথে আগে পরিচিত হলাম, আর এখানে কোথায় থাকা যায় তা নিয়ে কথা বলতে লাগলাম। হঠাৎ কলেজের পিয়ন বলল, স্যার আমার সাথে আসুন, আমি আপনার থাকার ব্যবস্থা করে দিচ্ছি। যাক, একটু স্বস্তি পেলাম। বেরিয়ে পড়লাম লোকটার সাথে। যেতে যেতে একটা বড় মাঠের পাশে দেখলাম একটা বিশাল অট্টালিকা। স্যার এই বাড়িতেই আপনি থাকবেন এখন থেকে, আসুন সব ব্যবস্থা করে দিচ্ছি। এত বড় বাড়িতে আমি একা থাকবো? আর কেউ থাকে না এই বাড়িতে? থাকে না কেউই, থাকতে দিলে তো থাকবে, এই আর কি। আচ্ছা, এই জায়গাটার নাম কি? আমাকে থাকতে যেহেতু হবে সেহেতু জায়গার নামও তো জেনে রাখতে হবে। হাওড় দিঘির মাঠ স্যার, কলেজ থেকে খুব কাছে, খুব সুন্দর জায়গা।
নামটা বলার পরই যেন কেমন আমার শরীর দিয়ে একটা ঠান্ডা শিহরণ বয়ে গেল। যাক, সব জিনিসপত্র গুছিয়ে এবার একটু বাইরে বেরোলাম জায়গাটা ঘুরে দেখার জন্য। ভালোই লাগলো, সুন্দর আর নির্জনতায় ঘেরা সুন্দর এলাকা। আস্তে আস্তে বিকেল গড়িয়ে সন্ধে নেমে এলো। পিয়নও এখন বাড়ি চলে যাবে। সারাদিন আমাকে ঘর বাড়ি গুছাতে সাহায্য করেছে। স্যার, আমি তাহলে এখন যাই, কাল কলেজে দেখা হবে। স্যার, একটু চোখ কান খোলা রেখে থাকবেন, নির্জন পরিবেশ তো, রাত বিরাতে বিপদ আপদের কথা তো আর বলা যায় না। এমনিতে বাড়ি এটা সবসময় খালি থাকে। স্যারের কি ভূত প্রেতে বিশ্বাস আছে? আরে ধুর, এসব আবার হয় নাকি। আচ্ছা যাও, তুমি যাও, কাল দেখা হবে। রাত তখন 10টা প্রায়। রাতের খাবারের তো আজ আর তেমন কোনো ব্যবস্থা নেই, তাই ব্যাগের মধ্যে থাকা পাউরুটি আর জেলি খেয়েই শুয়ে পড়লাম। আর মোবাইলে টুকটাক দাবা খেলতে খেলতে কখন যে ঘুমিয়ে পড়লাম জানি না। হঠাৎ মাঝরাতে মনে হলো আমার নাম ধরে কেউ যেন একবার স্পষ্ট ডেকে উঠল। চোখ খুলে দেখি যে কেউই তো নেই। মনের ভ্রম ভেবে আবার ঘুমানোর চেষ্টা করছি। তখন আবার মনে হলো ছাদের উপর কেউ যেন নাচছে। একদম ঘুঙুরের শব্দ স্পষ্ট শুনতে পেলাম, কিন্তু কিছুই আসলে বুঝে উঠতে পারছিলাম না যে কি হচ্ছে আসলে। হঠাৎ দেখি কে যেন আমার রান্নাঘরে বসে বড় ঘোমটা দিয়ে মশলা বাটছে। এ আসলে কি হচ্ছে? নাকি হঠাৎ নতুন জায়গায় আসার কারণে মানিয়ে নিতে ঝামেলা হচ্ছে, কি জানি। এই যে শুনছেন, শুনতে পাচ্ছেন? আপনি এখানে কি করছেন? মহিলাকে অনেকবার ডাকার পর যখন উত্তর দিচ্ছিল না, তখন আমি পিঠে হাত দিয়ে ডাকতে যাব এমন সময় যা দেখলাম, যেটার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। মহিলার চোখ দুটি নেই, আর আর পুরো মুখ জুড়েই রক্ত ঝরে পড়ছিল। বৃন্দাবন! হঠাৎ আমার পিয়ন বৃন্দাবনকে ডাকতেই দেখি আমার পাশের রুম থেকেই রক্তাক্ত অবস্থায় বৃন্দাবন বলল, স্যার বলুন, আমরা তো আপনার অপেক্ষাতেই ছিলাম। নিজেকে নিজে প্রশ্ন করলাম, আরে এখানে চলছে কি? বৃন্দাবন তো বাড়ি চলে গিয়েছিল, আর আমায় সে বলেছিল যে আমায় ভূত প্রেতে বিশ্বাস আছে কিনা। তাহলে এসব কি হচ্ছে এখানে? বৃন্দাবন, এসবের মানে কি? তুমি তো বাড়ি চলে গিয়েছিলে, আর তোমার এই অবস্থা কেন? আর এই মেয়েটা কে? স্যার, আপনাকে আগেই বলেছি এই বাসায় কেউ থাকে না, থাকতে পারে না। এখানে থাকলেই মরতে হবে। এটা আমার মেয়ে বিথি স্যার। আমার মেয়ে বিথি ছিল অনন্যা সুন্দরী। তার ছিল তখন উত্তাল যৌবন। মেয়ে আমার কলেজে পড়তো, আর আমি তো স্বল্প বেতনের একজন পিয়ন মাত্র। আপনার মতোই কোনো একজন শিক্ষক তখন এই কলেজে জয়েন করেছিল। সে স্যার তখন এই বাড়িতে থাকতেন। আমি তো আর মেয়ের কলেজের খরচ পুরোপুরি চালাতে পারি না, তাই আমি মেয়েকে ঠিক করে দিলাম যে স্যারের বাসায় ওনার রান্নাটা তুই করে দিস, আর সেই সুবাদে স্যার তোকে পড়াবে আর অন্যান্য সুযোগ সুবিধাও দেবে। কিন্তু ওই স্যারের নোংরা নজর পড়লো আমার মেয়ের উপর। তিনি তার নোংরা চাহিদা মেটানোর জন্য আমার মেয়েকে জোরপূর্বক অত্যাচার করে, আর একদিন সেই অত্যাচার সহ্য করতে না পেরে এই ঘরে মেয়ে আমার গায়ে আগুন দিয়ে মারা যায়। খবর পেয়ে দৌড়ে আসি, কিন্তু ওই স্যারকে খুঁজে পেলাম না। তাই মেয়ের শোক সইতে না পেরে আমিও রেল লাইনে দাঁড়িয়ে জীবন দিই। সেই থেকে বাপ মেয়ে আমরা প্রতিশোধ নিচ্ছি। বাইরে থেকে নতুন কোনো শিক্ষক আসলেই তাকে আমরা প্রাণে মেরে ফেলি। তো আপনাকেও তো স্যার বিশ্বাস করা যাচ্ছে না স্যার, তাই আপনাকেও মরতে হবে স্যার, মরতে হবে।
এদের কথা শুনে আর নিজেকে সামলে রাখতে পারলাম না। শুধু জানি বাঁচতে হলে পালাতে হবে। দু চোখ যেদিকে যায়। দৌড়চ্ছি আর দৌড়চ্ছি, কিন্তু জানি না কোথায় যাচ্ছি। বাপ মেয়ে তখনও আমাকে তাড়া করে বেড়াচ্ছে। দৌড়তে দৌড়তে হঠাৎ দেখলাম শহরে যাওয়ার মেন রোড দেখা যাচ্ছে। আর একটা বাস আসতে দেখেই লাফ দিয়ে উঠে পড়লাম। তারপর সোজা শহরে। সেদিনের মতো ঠিকই বেঁচে গেলাম, কিন্তু সেই নয়নপুর সরকারি কলেজ, পিয়ন বৃন্দাবন আর সেই বাড়ির সেই লোমহর্ষক রাতের কথা আজও আমাকে শিহরিত করে।